নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। আজ একটা ভালো খবর, আশার খবর দিয়ে শুরু করব স্ট্রেট কাট। প্রধানমন্ত্রী বলেছেন 2025 সালের মধ্যে ভারত $5 ট্রিলিয়ন অর্থনীতি হয়ে উঠবে। হিউজ হিউজ ব্যাপার। সেটা হবে কিনা তা নিয়ে বিতর্ক আছে, বিতর্ক থাকতেই পারে। IMF বলেছে ভারতের $5 ট্রিলিয়ন ইকোনমি হয়ে উঠতে 2027 গড়িয়ে যাবে। তবে গত কয়েক বছরে আমরা কিন্তু 11 নম্বর থেকে 5 নম্বরে উঠে এসেছি অর্থনীতির বহরে। সবার উপরে আজকের দিনেও আমেরিকা, এরপর চীন ও জাপান, 4 নম্বরে জার্মানি, 5-এ ভারতবর্ষ। ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া আমাদের পেছনে। হ্যাঁ, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া আমাদের পেছনে। $5 ট্রিলিয়ন ইকোনমি হয়ে উঠতে পারলে আমরা জার্মানিকে পেছনে ফেলে জাপানের ঘাড়ে নিঃশ্বাস ফেলব। আলোচনার সুবিধার জন্য গোড়া এই কথাগুলো বলে দিলাম। এবারে মূল বিষয়ে আসি। আচ্ছা বলুন তো, দুনিয়াতে আমেরিকার শক্তি সবচেয়ে বেশি কেন কেন বলা হয়? তাদের হাতে সবচেয়ে আধুনিক অস্ত্র আছে তাই জন্য? না, আমেরিকার অর্থনীতি সবচেয়ে বড় বলেই স্যাম আঙ্কেলের সব জায়গায় নাক গলাতে সুবিধে হয়। আর সেই সুবাদেই আন্তর্জাতিক বাণিজ্য চলে। চলে কিসে? ডলারে। দেখুন, একটা 500 টাকার নোট তো শুধু একটা ছাপানো কাগজ, এছাড়া আর কি কিছুই না। আমরা ওই কাগজটুকুর ওপরে ভরসা রাখি, কারণ পেছনে ভারত সরকারের একটা ছাপ আছে বলে। সেভাবেই মার্কিন সরকারের ছাপটাকে সবাই ভরসা করে, সারা বিশ্ব ভরসা করে। তাই ডলার ভাঙানো সোজা। ডলারেই চলে সমস্ত দেশের আমদানি রফতানি। এখানেই আমেরিকার আসল শক্তি। সেই জায়গাটা এবার বদলে যেতে শুরু করেছে। গুরুত্ব কমছে ডলারের। ডলারের বদলে বিশ্বের নানা দেশ ভারতের টাকার উপরেই ভরসা রাখতে শুরু করেছেন। হ্যাঁ, আপনাদের বলে রাখি, মার্কিন ডলার ছাড়া অন্য কোনো মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্য চালাতে হলে বস্ত্র অ্যাকাউন্ট খুলতে হয়। একটি বাণিজ্যিক ব্যাংক যখন অন্য একটি বাণিজ্যিক ব্যাংকের হয়ে লেনদেন চালাতে অ্যাকাউন্ট খুলে, তখন সেটাকেই বলে বস্ত্র অ্যাকাউন্ট। রিজার্ভ ব্যাংকের কাছে ভারতের ব্যাংকে রুপি বস্ত্র অ্যাকাউন্ট খোলার জন্য 18টি দেশ থেকে অনুরোধ এসেছে। এর মধ্যে রয়েছে ব্রিটেন, সিঙ্গাপুরের মতন উন্নত দেশও। রিজার্ভ ব্যাংক এরকম 60টি অ্যাকাউন্ট খোলায় ছাড়পত্র দিয়েছে বলে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন। এজন্য বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে RBI এর কথাবার্তা চলছে। দেখুন, রাশিয়া থেকে এখন আমরা কিন্তু টাকা দিয়েই তেল কিনছি। আরও কয়েকটি দেশের সঙ্গে আমরা টাকাতেই রুপিজে অল্প বিস্তর লেনদেন করি। সেটাই এবার অনেক বড় আকারে বৃহত্তর আন্তর্জাতিক বাজারে হতে চলেছে। আমরা সবাই জানি যে ডলারের মূল্যের সঙ্গে তুল্য মূল্য বিচারে সব দেশের মুদ্রার দাম ঠিক হয়। কিন্তু মার্কিন অর্থনীতিতে এখন ভাটার টান। ও দেশে একের পর এক ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ায় এখন আরও বেশি করে ডলারাইজেশনের দিকে সবাই ঝুঁকতে চাইছে। তথ্য বলছে যে কয়েক বছর আগে বিশ্বের সব দেশে সেন্ট্রাল ব্যাংকগুলোর ফরেন কারেন্সি রিজার্ভের 71%ই ছিল US ডলার। সেটা এখন 60-এ নেমে এসেছে। ইউরোপিয়ান ইউনিয়নের ইউরো আর চীনের ইউয়ান জমিয়ে রাখার প্রবণতা বাড়ছে। এই জায়গাতেই ক্রমশ আরো বেশি করে ঢুকে পড়ছে ভারতের টাকা। ব্রিটেন, সিঙ্গাপুরের কথা তো বললাম, রাশিয়া, জার্মানি, ইসরায়েল, নিউজিল্যান্ড, মালয়েশিয়ার মতন দেশও রয়েছে এই লিস্টে। আবার কেনিয়া, মায়ানমার, ওমান, তানজানিয়া, উগান্ডা, মরিশাস, ফিজি, গায়ানা, তাদের মতন দেশ যাদের ভাণ্ডারে ডলার কম বা যারা পশ্চিমী দুনিয়ার নানা রকম নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাণিজ্যে ডলার ব্যবহার করতে পারে না, তাদের কাছে ইন্ডিয়ান রুপি সেরা বিকল্প হিসেবে উঠে আসছে। টাকায় আন্তর্জাতিক বাণিজ্যে গতি পেলে আমাদের দেশের ব্যবসায়ীদের সুবিধা হবে, অনেক বেড়ে যাবে। বিশ্ববাজারে টাকার গুরুত্ব বাড়বে, টাকার দামও বাড়বে। বৈদেশিক মুদ্রার ভাড়ান নিয়ে আমাদের কিন্তু আর তখন চিন্তা করতে হবে না। বিশেষজ্ঞদের একাংশের মতে সেই দিনটা আসতে কিন্তু খুব একটা বেশি দেরি নেই। আচ্ছা, এবার ভাবুন তো, ডলারের ওপরে টাকা ছড়ি ঘোরাচ্ছে
আমেরিকা সেটাকে কিভাবে নেবে? ভালো চোখে দেখার তো সে অর্থে কথা নয়। বাস্তবে কিন্তু উল্টোটাই হচ্ছে। ভারতের ওপর আরো বেশি করে নির্ভর করতে চাইছে মার্কিন প্রশাসন। কেন? সেটাকে দেখুন, তারপরে পরের খবরে আসছি। ভারত মহাসাগরে যে কারো সঙ্গে টক্কর দিতে চীন মাল্টি রোল Z-20 হেলিকপ্টার তৈরি করে ফেলেছে। জাহাজ তো নস্যি। এই হেলিকপ্টার থেকে টর্পেডো দেগে সমুদ্রের নিচে গা ঢাকা দিয়ে থাকা ডুবোজাহাজও গুঁড়িয়ে দেওয়া যায়। জিনপিংয়ের সেনা সেই পরীক্ষাও সেরে ফেলেছে। এতেই ভারত মহাসাগর ও চীন সাগরে বিপদ ঘণ্টি শুনছে আমেরিকা। তাঁদের আশঙ্কা, চীন সাগর ও ভারত মহাসাগরের একতরফা দাদাগিরি চালাতে চায় চীন। এমনটা হতে দিতে চায় না বাইডেন প্রশাসন। তো উপায়? মার্কিন কংগ্রেসে পেশ করা ইউএস ডিফেন্স স্ট্র্যাটেজি রিপোর্টে বলা হয়েছে, ভারত মহাসাগরে চীনের আগ্রাসন আমেরিকার কাছে উদ্বেগের। চীনের নীতি মার্কিন নিরাপত্তায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও মজবুত করেই আমরা চীনকে রুখতে পারব। এক্ষেত্রে কিভাবে ভারতের হাত মজবুত করার ভাবনা বাইডেন প্রশাসনের? মার্কিন সাংসদদের উদ্দেশ্য করে একটি রিপোর্টে বলা হয়েছে, জলপথ ও আকাশপথে লড়াইয়ের অত্যাধুনিক প্রযুক্তি ভারতের প্রয়োজন। সেটা যাতে ভারত পায় তার জন্য প্রয়োজনে আমাদের নীতি বদল করতে হবে। না হলে ভারত মহাসাগরে ভারসাম্য বজায় রাখা সম্ভব নয়। ভারতের আপত্তি অগ্রাহ্য করে সম্প্রতি পাকিস্তানের F-16 যুদ্ধবিমানগুলি আধুনিকীকরণে সায় দিয়েছে আমেরিকা। তা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন ভারতের বিদেশমন্ত্রী। এবার চীনের আগ্রাসন রুখতে সেই ভারতকে পাশে পাওয়ার সওয়াল করল মার্কিন কংগ্রেসের প্রতিরক্ষা বিষয়ক কমিটি। প্রশ্ন হলো, ভারত মহাসাগরে চীনকে রুখতে ভারতকে কেন প্রয়োজন চীনের? কেন তারা প্রতিরক্ষা ও প্রযুক্তি নীতি বদলানোর পর্যন্ত সওয়াল করছে? এ নিয়ে তো আমেরিকা বরাবরই অত্যন্ত গোঁড়া। আমেরিকা সেটা করছে না, বলা ভালো করতে বাধ্য হচ্ছে। কেননা এশিয়া প্যাসিফিকে মার্কিন নৌসেনা অত্যন্ত শক্তিশালী। ভারত মহাসাগর অঞ্চলে মার্কিন উপস্থিতি জোরদার নয়। ভারত মহাসাগরে চীনকে চ্যালেঞ্জ করতে পারে একমাত্র ভারত। গোটা দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে দাদাগিরির চেষ্টা চালাচ্ছে চীন। এই এলাকায় জিনপিংয়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারত। গালওয়ান সংঘর্ষের পর দুদেশের সম্পর্কে এখনও চাপা উত্তেজনা। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, তাই ভারতের সঙ্গে সামরিক চুক্তিতে আবদ্ধ হওয়া আমেরিকার পক্ষে অত্যন্ত জরুরি। তাঁদের বক্তব্য, ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটি ব্যবহার করার সুযোগ পেলে এবং ভারতীয় নৌসেনার সহযোগিতা পেলে মার্কিন নৌসেনা এই অঞ্চলে অপ্রতিরোধ্য হয়ে উঠবে। তবে ভারত মহাসাগরে এভাবে ভারত মার্কিন সামরিক সমঝোতা তৈরি হলে চীন কি সহজে মেনে নেবে? প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, নেবে না। ভারত আমেরিকা দুদেশই সেটা জানে। তাছাড়া ভারতকে খাড়া করে আমেরিকা নিজেদের স্বার্থসিদ্ধি করবে না, তারই বা গ্যারান্টি কোথায়? তাদের অনুমান, ভারত হয়তো চীন মার্কিন সংঘাতে না জড়িয়ে নিজের মতো করেই চলবে, কারণ সেটাই ভারতের ঘোষিত নীতি। চীন মার্কিন সংঘাতে নিরপেক্ষ থাকা, ভারত মহাসাগরে নিজেদের অবস্থান বজায় রাখা, নিয়ম মেনেই আন্তর্জাতিক জলসীমার ব্যবহার। কিন্তু তারপরও আমেরিকার এই প্রস্তাব ভারতের সামনে বিশাল এক যুগ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, চীন যেভাবে জলপথে সামরিকভাবে ভারতকে ঘেরার চেষ্টা করছে, তাতে শক্তিশালী সামরিক জোট ভারতেরও প্রয়োজন। আমেরিকার সঙ্গে ভারতের সেই সমঝোতা অনেকদিন ধরেই দানা বাঁধছিল, কিন্তু আইনের খুঁটিনাটিতে আটকে ছিল। মার্কিন কংগ্রেসে পেশ হওয়া প্রস্তাব সেই জট খোলার কাজ শুরু বলেই মত বিশেষজ্ঞদের। সোমনাথ ভট্টাচার্য, TV9 বাংলা। সোজা কথায় বোঝা গেল, চীনের বিপদের কথা মাথায় রেখেই স্যাম চাচা এখন ভারতের দিকে তাকিয়ে প্রতিরক্ষা ও বিদেশ নীতি নিয়ে কাজ করে এমন নানা মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের কয়েকটা রিপোর্ট দেখলাম সবাই প্রায় বলছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি বাঁধে তাহলে সেটা চীনই বাঁধাবে। আর যুদ্ধ বাঁধবে কোথায়? দক্ষিণ চীন সাগর থেকে। কি আছে সেখানে? এমন কি আছে সেখানে? এটা আবার বলি। দক্ষিণ চীন সাগরে আছে 7টি দেশ: চীন, তাইওয়ান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, ব্রুনেই ও ভিয়েতনাম। 9-9 নামে একটি কাল্পনিক রেখার মাধ্যমে এই দেশগুলির জলসীমা ঠিক করা আছে। চীন রোজই এই রক্ষণরেখা পেরিয়ে অন্যের জায়গায় ঢুকে পড়ছে এবং ঢুকে পড়তে চায়। নানা দ্বীপের অধিকার নিয়েও তাদের সঙ্গে বাকি দেশগুলির ঝগড়া। যেমন ধরুন ইন্দোনেশিয়ার নাটুনা দ্বীপপুঞ্জ, ফিলিপিন্সের স্কারবোরো শোল, এগুলো চীন
তাদের বলে দাবি করে। প্যারাসেল দ্বীপপুঞ্জ, সেটা নিয়ে তো 1974 সালে চীন ভিয়েতনাম যুদ্ধই লেগে গিয়েছিল। যুদ্ধের পর ওই দ্বীপে ড্রাগনের দখলদারি কায়েম হয়ে যায়। আসলে কি জানেন, দক্ষিণ চীন সাগরের গভীরে লুকিয়ে আছে তেলের খনি। প্রায় 3000 কোটি ব্যারেল খনিজ তেল আছে, প্রায় 250 লক্ষ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস। বেইজিং এসবের সবকিছুর দখল নিতে চায়। বাণিজ্যিক দিক থেকেও ওই এলাকা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট পণ্যবাহী জাহাজের 1/3 সাউথ চায়না সি দিয়েই চলে। বছরে যাতায়াত করে প্রায় 3 লক্ষ কোটি ডলারের জিনিসপত্র। এখানে কর্তৃত্ব কায়েম করে বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করতে চায় চীন। আর ভারত মহাসাগর থেকে অঞ্চলের দূরত্ব বেশি নয়। আমাদের পণ্যবাহী জাহাজও দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে যাতায়াত করে। ফলে দিল্লির মাথাতেও কিন্তু একটা চিন্তা সবসময় থাকে। আপনাদের জানিয়ে রাখি, কয়েকদিন আগেই চীনা বিদেশ মন্ত্রক একটা মন্তব্য করেছে, ইন্ডিয়ান ওশেন কখনোই ইন্ডিয়াজ ওশেন নয়। ওরাও বোধহয় ভুলে গিয়েছে দক্ষিণ চীন সাগরও চীনের সাগর নয়। সে যাই হোক না কেন, এটা পরিষ্কার যে ভারত মহাসাগরের দিকেও চোখ পড়েছে ড্রাগনের। আটলান্টিক থেকে ভারত মহাসাগর হয়ে প্যাসিফিক পর্যন্ত সি রুটে দাদাগিরি খলাতে চান শি জিনপিং। ফলে আমাদেরও বসে থাকার জো নেই। সাগরে চীনা আগ্রাসনের মোকাবেলায় ভারতীয় নৌসেনার শক্তি ক্রমশ বাড়ানো হচ্ছে। ভারতীয় নৌসেনাকে বিশ্বের সেরা 10টি নৌবাহিনীর মধ্যে ধরা হয়। আরও খুঁটিয়ে বললে বিশ্বের 7ম শক্তিশালী নৌবাহিনী রয়েছে ভারতের। ভারতীয় নৌবাহিনীর ঝুলিতে যা আছে তা শত্রু দেশের ঘুম ছুটিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ধারে ভারে চীনের থেকে কিছুটা পিছিয়ে থাকলেও ভারতীয় নৌসেনার যুদ্ধবহরকে সমীহ করে বেজিং। কি আছে সেই ঝুলিতে? আছে 300-র বেশি জাহাজ, তার মধ্যে 150টি যুদ্ধ জাহাজ। শুধু নজরদারিতেই থাকে 139টি জাহাজ। এছাড়াও রয়েছে 15টি অ্যাটাক সাবমেরিন, শত্রুপক্ষের ঘুম ছুটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আছে 10টি ডেস্ট্রয়ার, 4টি ফ্লিট ট্যাঙ্কার, 24টি করবেট, 13টি ফ্রিগেট। ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনও আছে নৌবাহিনীতে। রয়েছে যুদ্ধ বিমান বহনে সক্ষম আইএনএস বিক্রমাদিত্য। আইএনএস চক্র 2কে ভারতীয় নৌবাহিনীর বৃহত্তম সাবমেরিন বলা হয়। নৌবাহিনীর যত বেশি সাবমেরিন আছে তার মধ্যে সব থেকে শক্তিশালী। ভারতের কাছে আইএনএস আরিহান্ত সাবমেরিনও আছে। এর মাধ্যমে সমুদ্রের নিচ থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোড়া যায়। উন্নত সাইলেন্সিং প্রযুক্তি দিয়ে সাজানো এই সাবমেরিন, মারণাস্ত্র বোঝাই এই সাবমেরিন শত্রু নিধনে ভারতীয় নৌসেনার অন্যতম হাতিয়ার। ভারত এখন অপেক্ষা করছে আইএনএস তারাগিরির জন্য। 2025 সালের মধ্যে এই যুদ্ধজাহাজটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার কথা। এই যুদ্ধজাহাজটি প্রায় 27,700 কোটি টাকায় তৈরি করা হয়েছে। ঘন্টায় 60 কিলোমিটার গতিসম্পন্ন এই যুদ্ধজাহাজ সারফেস টু সারফেস সুপারসনিক মিসাইল সিস্টেম দিয়ে সজ্জিত। ব্রাহ্মস মিসাইলও মোতায়েন করা যাবে এই যুদ্ধজাহাজে। দেশের সুরক্ষায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় নৌবাহিনীকে ঢেলে সাজাতে চলেছে। মন্ত্রকের কর্তাদের আশা 2030 সালের মধ্যে ভারতীয় নৌবাহিনী বিশ্বকে শাসন করবে। ইন্দ্রনাথ দাসের রিপোর্ট, TV9 বাংলা। এবার সত্যি যুদ্ধ যেখানে হচ্ছে সেই যুদ্ধের খবরে যাব। পুতিন ছাড়ার পাত্র নন। কয়েকদিন আগে এই বন্ধু দেশ বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো প্রস্তাব দিয়েছিলেন। রুশ প্রেসিডেন্ট তা খারিজ করে দিয়েছেন এবং বলে দিয়েছেন এখন যুদ্ধবিরতি কখনোই সম্ভব নয়। মনে রাখবেন, বেলারুসের মাটি ব্যবহার করে ইউক্রেনে প্রথম আগ্রাসন শুরু করেছিল রাশিয়া। সেখানে রুশ সেনা প্রশিক্ষণ চালিয়েছে, পরমাণু অস্ত্র মজুত করেছে। গোটা যুদ্ধপর্বে মস্কোর পাশে থেকেছে মিনস্ক। কিন্তু লুকাশেঙ্কোকে পাত্তা দিলেন না পুতিন। গত বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ফোনে কথা হয়। পশ্চিমী দুনিয়া থেকে নতুন অস্ত্র সাহায্যও পেয়েছেন তিনি। আর ঠিক তারপরেই সারা ইউক্রেন জুড়ে হামলার তীব্রতা বাড়ালো রাশিয়া। রাজধানী কিয়েভ থেকে শুরু করে মধ্য দক্ষিণ ইউক্রেন পর আছড়ে পড়েছে রুশ মিসাইল। ইউক্রেনে নিপ্রো, উমান, ক্রেমেনচুক, পোলটাভা, মাইকোলাইভের মতন শহরগুলিতে বহু মানুষের মৃত্যু হয়েছে।
কিয়েভ জানিয়েছে 20টিরও বেশি রুশ মিসাইল তার আকাশেই ধ্বংস করে দিয়েছে। তারপরেও অবশ্য ক্ষয়ক্ষতির হিসেবটা ভয়াবহ। পূর্ব ইউক্রেনের বাখমুট শহরে দুপক্ষের মধ্যে প্রবল লড়াই চলছে। যুদ্ধের এপিসেন্টার ডনবাসে রয়েছেন আমাদের প্রতিনিধি, দেখুন। रूस और यूक्रेन में चल रहे प्रचंड जंग के बीच TV9 भारतवर्ष की टीम डोनबास पहुंच चुकी है। जी हां, वो जगह जो इस युद्ध का एपिसेंटर है, जिस जगह की वजह से ही ये युद्ध शुरू हुआ था। और डोनबास में जब TV9 की टीम DPR की राजधानी डोनेत्स्क में पहुंची है, तो TV9 की टीम जहां ठहरी है, सबसे पहले हम आपको वो जगह दिखाते हैं। डोनेत्स्क का ये सेंट्रल होटल है। यहाँ पर जहां TV9 की टीम ठहरी है, वहाँ पर रॉकेट से हमले हुए हैं। ये हम आपको दिखाने की कोशिश कर रहे हैं कि देखिए कैसे इस होटल को निशाना बनाया गया था। यहाँ पर यूक्रेन की तरफ से शेलिंग हुई, रॉकेट दागे गए, और जिसकी वजह से आप देखिए कि इस होटल का जो सारा हिस्सा है वो किस तरह से क्षतिग्रस्त हुआ। सबसे पहले सामने में आप ये देख रहे हैं जो ये लोहे के गेट हैं, ये किस तरह से क्षतिग्रस्त हुए। वहीं मेरे कैमरा सहयोगी अमित आपको होटल की बिल्डिंग का वो शीशा वाला हिस्सा सब दिखाएगा। देखिए अभी भी कमरे के बहुत सारे कमरे के और दरवाजे और दूसरे और जो हिस्से हैं वो सब शीशे टूटे हुए हैं। ये हाल है उस जगह का जो डोनेत्स्क के बीचों बीच स्थित सेंट्रल होटल है, वहाँ का ये हाल है जहाँ पर अभी हम लोग ठहरे हुए हैं। वहीं होटल के ठीक सामने का हिस्सा हम आपको दिखाते हैं। सामने में आप देखिए, सामने में जो ये एक शानदार बिल्डिंग आप देख रहे हैं, ये दरअसल DPR का रेल मंत्रालय है। और इस रेल मंत्रालय को भी यहाँ पर निशाना बनाया गया है। आप देखिए इस बिल्डिंग में जितने भी शीशे आपको दिख रहे हैं, ये खिड़कियों के, दरवाज़ों के, ये सब किस तरह से टूटे हुए हैं। और ये हाल है रेल मंत्रालय का। अब आप सोचिए कि DPR में खास करके डोनेत्स्क का शायद ही कोई बिल्डिंग हो जो यूक्रेनियन हमले का शिकार नहीं हुआ है। इस तरह से रोज़ाना यहाँ पर शेलिंग होती है, बमबारी होती है। और TV9 की टीम जैसे ही डोनबास में कदम रखी है, उसके बाद से रह रहकर धमाके हो रहे हैं। एक तरफ जहाँ रूस ने यूक्रेन के 9 इलाके पर आज मिसाइल दागे हैं, वहीं दूसरी तरफ हम आपको दिखा रहे हैं कि डोनेत्स्क का क्या हाल है। डोनेत्स्क में अभी यहाँ पर जो स्थिति है वो कैमरे पर आप देख रहे होंगे। और जहाँ TV9 की टीम मौजूद है, यहाँ पर भी यूक्रेन की तरफ से मिसाइल दागे गए थे, उसके ये प्रमाण हैं जो हम आपको कैमरे पर दिखा रहे हैं। कैमरामैन अमित बालियान के साथ मनीष झा, TV9 भारतवर्ष, डोनेत्स्क, डोनबास। এবার রাজনীতির খবরে যাই, দেশের রাজনীতি। বিজেপি সাংসদ, রেসলিং ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ সিং এর বিরুদ্ধে মহিলা খেলোয়াড়দের যৌন হেনস্থার গুরুতর অভিযোগ। জানুয়ারি মাসে দিল্লির জান্তার মান্তারে বসে পড়েন দেশের প্রথম সারির সমস্ত কুস্তিগিররা। তখন সরকারের আশ্বাসে কয়েকদিন পরই তারা ধর্ণা তুলেও নেন। অভিযোগ, ব্রিজভূষণের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যবস্থা নিচ্ছে না ক্রীড়া মন্ত্রক। সাক্ষী মালিক, সব বড় বড় রেসলার আমাদের দেশে, সাক্ষী মালিক, বজরং পুনিয়া, বিনীশ ফোগতদের মতো পদক জয়ী কুস্তিগিররা আবার রাস্তায়। সুপ্রিম কোর্টের নির্দেশে রেসলিং ফেডারেশনের প্রেসিডেন্টের বিরুদ্ধে কনট প্লেস থানায় দুটি FIR দায়ের করা হয়েছে। তবে ব্রিজভূষণের গ্রেফতার ও তাকে পদ থেকে সরানোর দাবি নিয়ে জান্তার মান্তারেই বসে রয়েছেন দেশের সেরা রেসলাররা। আগের দিন তাদের পাশে দাঁড়িয়ে টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ধর্নায় চলে যান অরবিন্দ কেজরিওয়াল, প্রিয়াঙ্কা গান্ধী, নীরজ চোপড়া, সানিয়া মির্জারাও কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন। খেলোয়াড়দের প্রতিবাদের সঙ্গে জড়িয়ে গেছে রাজনীতি এবার। এর মধ্যেই রেসলাররা বিশৃঙ্খলা তৈরি করছেন বলে মন্তব্য করে বিতর্ক বাঁধিয়েছেন PT ঊষা। हम बचपन से उनको फॉलो करते आए हैं, कहीं ना कहीं उनसे इंस्पायर्ड भी हुए हैं कि उन्होंने देश के लिए इतना अच्छा किया है और हमें उनसे प्रेरणा भी मिली है। लेकिन एक महिला हो के अगर वो ये बात बोल सकते हैं ना, तो मतलब कहाँ डिसिप्लिन कर दिया। हम तो शांति से यहाँ बैठे हैं और हम बैठते भी नहीं यहाँ अगर हमारी सुनवाई हो जाती तो। आपके पास तो पावर है, राज्यसभा से आप सांसद भी हैं, आयोग के अध्यक्ष भी हैं, आपके पास तो पावर है। हमारे पास तो कोई पावर भी नहीं है, हम किसको जाके बताएं सीधा, हमारे तो कोई फोन भी नहीं उठाता। न्याय नहीं मिला। अगर PT ऊषा मैम के साथ कुछ ऐसा हुआ होता तो क्या वो इतना लंबा वेट कर लेते?
उनको खुद से पूछना चाहिए, शायद उनकी आत्मा से कुछ जवाब निकले। और हमें नहीं पता वो उनके ही जुबान है या उनके ऊपर भी कोई प्रेशर ही है। और मैं पूरी तरह से निर्दोष हूं और इन आरोपों का सामना करने के लिए तैयार हूं। इस्तीफा कोई इतनी बड़ी चीज नहीं है, लेकिन अपराधी बनकर नहीं। शुरू से कह रहा हूं कि इसमें एक उद्योगपति का हाथ है, कांग्रेस का हाथ, कि ये खिलाड़ियों का धरना नहीं है, ये कुछ षड्यंत्रकारी लोग हैं जो हमारी पार्टी को नुकसान पहुंचाना चाहते हैं, जिसमें मुझे मोहरा बना रहे हैं। प्रधानमंत्री से मेरी कोई उम्मीद नहीं है, क्योंकि अगर प्रधानमंत्री जी को इतनी भी परवाह होती तो कम से कम बात तो करते, बुला तो लेते। फिर से जब आपने मेडल लेके आए तो आपने बुलाया ना, घर चाय पिलाई, तो बुलाइए, बात करिए। बच्चियां हैं, बच्चे हम सबकी बच्चे हैं। जब इतनी सारी लड़कियां जिन्होंने देश के लिए इतना किया है, अपने परिवारों के लिए किया है, प्रदेश के लिए किया है, देश के लिए किया है, और इतना मतलब पर्सनल संघर्ष है इनका, आप देख सकते हैं। इन्होंने इतना किया है और आप उसको बचा रहे हैं। भाई इनको बचाओ ना। हमारे देश के बारे में ये क्या कहता है अगर हम अपने बच्चियों को नहीं बचा सकते। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন টিভি 9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।